স্টুডেন্টস, আমরা দ্বাদশ শ্রেণী পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি। কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ আজকে পড়াবো। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, থিওরি অফ সারপ্লাস ভ্যালু। চলো পড়ানো যাক। মার্ক্সবাদের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান হলো উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। পুঁজিবাদী সমাজে কিভাবে শোষণ চলে তা মার্ক্স তার উদ্বৃত্ত মূল্য তত্ত্বের সাহায্যে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। মার্ক্সের মতে কাঁচামাল, যন্ত্রপাতি ও শ্রমের সমন্বয়ে যে দ্রব্য উৎপন্ন হয় তার সবটাই মূলত মানুষের শ্রমের ফলে। এই যে একটা জায়গায় কাঁচামাল আসছে, এটা কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রমিকের মাধ্যমে যে কারখানাতে কাজ হচ্ছে, যে উৎপন্ন দ্রব্য হচ্ছে, সেই উৎপন্ন দ্রব্য পুরোটাই হচ্ছে মানুষের শ্রমের ফল। পুঁজিবাদী সমাজে যেহেতু পুঁজিপতিরা উৎপাদনের উপাদানগুলির মালিক, সেহেতু জীবন ধারণের জন্য তাদের কাছে শ্রম বিক্রয় করতে শ্রমিকরা বাধ্য হয় এবং কারখানা তৈরি করে যারা, সেই সব তারাই মালিক, উপাদানগুলির মালিক। কারখানার মালিক হচ্ছে উপাদানগুলির মালিক এবং তাদের কাছে কি করতে, জীবন ধারণের জন্য শ্রমিকরা কি করে, শ্রম বিক্রয় করতে বাধ্য হয়। কিন্তু শ্রমিকের শ্রম শক্তির মূল্যের পরিমাণ এবং শ্রম প্রক্রিয়ায় সে যে পরিমাণ মূল্য সৃষ্টি করে তা কখনোই সমান হয় না। মানে শ্রমিক যে পরিমাণ কাজ করে, আসলে শ্রমের উপযুক্ত মূল্য সে পায় না। অন্যভাবে বলা যায়, নিজে মজুরির সমান মূল্য সৃষ্টি করতে শ্রমিক যেটুকু সময় কাজ করে সেই সময়কে বলা হয় আবশ্যিক শ্রম সময়। তা আবশ্যিক শ্রম সময় কি, নিজের মজুরির সমান মূল্য সৃষ্টি করতে শ্রমিক যেটুকু সময় কাজ করে সেই সময়কে বলা হয় আবশ্যিক শ্রম সময়। কিন্তু সে সব সময় নিজের এই আবশ্যিক শ্রম সময়ের অতিরিক্ত কাজ করে, কিন্তু সেই তুলনায় সে কিন্তু সেই সঠিক মূল্য কিন্তু সে পায় না। পুঁজিপতিদের অধীনে কাজ না করে শ্রমিক যদি নিজের খুশি মতো কাজ করত, তবে তাকে মাত্র ওই সময়টুকুই কাজ করতে হতো, কারণ তার ও তার পরিবারের ভরণ পোষণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হলে যে মূল্য সৃষ্টি করা প্রয়োজন, তার জন্য তাকে ওই শ্রমটুকু অতি অবশ্যই করতে হবে। মানে আবশ্যিক শ্রম সময় তার নিজের যতটুকু দরকার সেইটুকু করতে গেলে তার নিজের, যদি কোনো কারখানায় না করে নিজের অধীনেই সে কাজ করতো, তাহলে ওইটুকু সময় মানে আবশ্যিক শ্রম সময় কাজ করলে তার ও তার পরিবারের ভরণ পোষণ হয়ে যেত, তাকে অতিরিক্ত কাজ করতে হতো না। কিন্তু কোন রকম পারিশ্রমিক বা মজুরি না পেয়ে কেবল পুঁজিপতির জন্য উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করতে শ্রমিক যতখানি সময় কাজ করতে বাধ্য হয়, সেই সময়কে উদ্বৃত্ত শ্রম সময় বলে। তাহলে উদ্বৃত্ত শ্রম সময় জিনিসটা কি? শ্রমিক যতটুকু সময় কাজ করে, ধরো শ্রমিককে দিয়ে বেশি সময় খাটানো হলো, 10 ঘন্টা খাটানো হলো, কিন্তু 8 ঘন্টা হচ্ছে তার আবশ্যিক শ্রম সময়। 8 ঘন্টায় সে যে কাজ করেছে, সেই কাজ করলে তার যে শ্রমের যে মূল্য হয়, সেই শ্রমের মূল্য দিয়ে তার নিজের এবং তার পরিবারের ভরণ পোষণ করতে পারে। কিন্তু পরের এই যে 2 ঘন্টা, 10 ঘন্টা থেকে বিয়োগ করলে, 8 ঘন্টা বিয়োগ করলে যে 2 ঘন্টা, সেইটা সময় কিন্তু শ্রমিক নিজের জন্য কাজ করছে না, এটা তাকে যে পরিশ্রম করতে হচ্ছে, এই জন্য সে কোনো মূল্যও পাচ্ছে না। এই সময়টাকে বলা হচ্ছে উদ্বৃত্ত শ্রম সময়। অন্যভাবে বলা যায়, মোট শ্রম সময়ে সৃষ্ট পণ্য মূল্য বিয়োগ মোট শ্রম সময়ের মজুরির মূল্য সমান সমান উদ্বৃত্ত মূল্য। উৎপাদনের উপকরণের মালিক হওয়ার সুবাদে যে পুঁজিপতি শ্রমিককে নিয়োগ করে, সেই উদ্বৃত্ত মূল্য আত্মসাৎ করে মুনাফার পাহাড় জমা। মানে এইভাবে একজন শ্রমিকের থেকে উদ্বৃত্ত মূল্য জোগাড় হচ্ছে এবং হাজার হাজার শ্রমিকের থেকে উদ্বৃত্ত মূল্য করে কি হয়, যে মুনাফা, যে শ্রমিকদের এই মুনাফা উদ্বৃত্ত মূল্যের মাধ্যমে শ্রমিকদের কাছ থেকে যে মুনাফা অর্জন করে যে মালিক, সেই মালিককে কি করে, এই মুনাফাগুলো নিয়ে আত্মসাৎ করে পাহাড় জমায়, মুনাফার পাহাড় জমায়, সে পুঁজিপতি আরো পুঁজিপতি পরিণত হয় আর কি। এইভাবে পুঁজিবাদী সমাজে শ্রমিকরাই প্রতিনিয়ত শোষিত হতে থাকে। একসময় কিন্তু শ্রমিক শ্রেণী পুঁজিপতিদের স্বরূপ উপলব্ধি করতে সক্ষম হবে, ফলে শুরু হয় শ্রেণী সংগ্রাম, যেদিন সর্বহারার একনান্ত প্রতিষ্ঠার পথে শ্রমিকদের এগিয়ে দেয়। শ্রেণী সংগ্রাম কি জানি, দেখো, ক্লাস স্ট্রাগল। মার্ক্সবাদের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান হলো শ্রেণী সংগ্রাম। সাধারণভাবে বলা যায়, একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করে সমাজের এরূপ একটি অংশকে নিয়ে একটি শ্রেণী গঠিত হয়। লেনিনের মতে শ্রেণী হলো এমন সব জনগোষ্ঠী একটি নির্দিষ্ট আর্থসামাজিক ব্যবস্থায় পৃথক অবস্থানে দরুন, যার একটি অংশ অন্য একটি অংশের শ্রম আত্মসাৎ করতে পারে। এইভাবে পুঁজিবাদী সমাজে পুঁজিপতিরা শ্রমিকদের শ্রমের ফল আত্মসাৎ করে বলে তাদের শোষক ও শ্রমিকদের শোষিত শ্রেণী বলা হয়। দেখো, বিভিন্ন সমাজের শ্রেণী সংগ্রাম। মার্কস এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোতে ঘোষণা করেন যে আজ পর্যন্ত যত সমাজ দেখা গেছে তাদের সকলের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। আদিম সমভোগবাদী সমাজে কোন রকম ব্যক্তিগত সম্পত্তির অস্তিত্ব না থাকায় সেই সমাজে কোনরূপ শ্রেণীভেদ বা শ্রেণী বিরোধ ছিল না। কিন্তু পরবর্তী সময় দাস সমাজ, সামন্ত সমাজ ও পুঁজিবাদী সমাজের শোষক শ্রেণীর সঙ্গে শোষিত শ্রেণীর সংগ্রাম অবশ্যম্ভাবী হয়ে ওঠে।
এইভাবে দাস সমাজ দাস মালিকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে দাসরা বিদ্রোহ করেছে। উদাহরণ হিসেবে রোমে স্পার্টাকাসের নেতৃত্বে দাস বিদ্রোহের কথা উল্লেখ করা যায়। অনুরূপভাবে সামন্ত সমাজে সামন্ত শ্রেণী শোষণের বিরুদ্ধে বিভিন্ন দেশের ভূমিদাসরা বিদ্রোহ করেছিল। এইভাবে 1831 সালে ইংল্যান্ডে জন বল ও ওয়াট টাইলারের নেতৃত্বে কৃষক বিদ্রোহ হয়েছিল। আধুনিক পুঁজিবাদী সমাজে বিভিন্ন দেশের শ্রমিক শ্রেণী পুঁজিপতিদের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু করেছে তার ফল হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1917 সালে লেনিন, স্টালিন, ট্রটস্কি প্রমুখের নেতৃত্বে রাশিয়ায় অক্টোবর বিপ্লব সফল হওয়ার পর বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের আবির্ভাব ঘটেছিল। এবার দেখো শ্রেণী সংগ্রামের বিভিন্ন রূপ। পুঁজিবাদী সমাজে শ্রমিকরা অনেক বেশি শ্রেণী সচেতন হওয়ায় শ্রেণী সংগ্রাম পূর্বাপেক্ষা অনেক বেশি তীব্র আকার ধারণ করেছে। এখন তারা 3 ভাবে শ্রেণী সংগ্রাম চালাতে পারে, যথা 1 অর্থনৈতিকভাবে, 2 মতাদর্শগতভাবে এবং 3 রাজনৈতিকভাবে। তাদের অর্থনৈতিক সংগ্রামের উদ্দেশ্য হল শোষক শ্রেণীর কাছ থেকে আশু অর্থনৈতিক সুযোগ সুবিধা আদায় করা। এরূপ সংগ্রাম চালাতে গিয়ে শ্রমিক সংঘ গঠন এবং ধর্মঘট, মিছিল, প্রতিবাদ সভা ইত্যাদি সংগঠিত করে। কিন্তু অর্থনৈতিক সংগ্রামে কতগুলো সীমাবদ্ধতা রয়েছে। এর শ্রেণী সংগ্রাম যেহেতু ধনতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিকে নাড়ি দিতে পারে না, সেহেতু এরূপ সংগ্রামের দ্বারা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব না। যেহেতু ধনতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি নাড়াতে সক্ষম হয় না, সেজন্য শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এইভাবে সম্ভব নয় আর কি। তাছাড়া শ্রমিক আন্দোলন তীব্রতর আকার ধারণ করলে অনেক সময় মালিক শ্রেণী শ্রমিকদের কিছু কিছু দাবি দেওয়া মেনে নিয়ে কিংবা নেতাদের একাংশকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে আন্দোলনকে ধ্বংস করে দিতে পারে। তাই মার্ক্সবাদীরা অর্থনৈতিক সংগ্রাম শুরু করার উপযোগিতা স্বীকার করলেও এরূপ সংগ্রামকে চূড়ান্ত শ্রেণী সংগ্রাম বলে স্বীকৃতি দিতে সম্মত নন। পুঁজিবাদী যুগে অর্থনৈতিক সংগ্রামের সঙ্গে সঙ্গে মতাদর্শগত রাজনৈতিক সংগ্রাম পরিচালনার উপর মার্ক্সবাদীরা অত্যাধিক গুরুত্ব আরোপ করেন। কারণ অর্থনৈতিকভাবে কি হয়, অর্থনৈতিকভাবে অনেক সময় মালিক শ্রেণী কি করে, কিছু শ্রমিককে উৎকোচ দিল, কিছু শ্রমিককে নেতাদের সুযোগ সুবিধা দিয়ে দিল, তাহলে আস্তে আস্তে সেই শ্রেণীর আন্দোলনকে তারা দমন করে দিল। হ্যাঁ, যেরকম হয়েছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময়। শিল্প বিপ্লবের সময় যখন শ্রমিকরা একটু আন্দোলন করা শুরু করলো, তখন কি করলো, তাদের কিছু নেতা শ্রেণীদের পুঁজিপতিরা কিছু ভাবে সুযোগ সুবিধা দিয়ে একটা প্রিভিলেজ গোষ্ঠী তৈরি করলো। সেই গোষ্ঠী কি করলো, অন্যান্য শ্রেণী সংগ্রামকে বন্ধ করতে সচেষ্ট হলো। এই জন্য বলছে যে শুধুমাত্র অর্থনৈতিকভাবে হবে না, মতাদর্শগতও দরকার। মতাদর্শগত ও রাজনৈতিক সংগ্রাম পরিচালনার দরকার আছে। এরূপ সমাজের অব্যবস্থার বিরুদ্ধে শ্রমিক অসন্তোষই যথেষ্ট নয়, সেই সঙ্গে শ্রমিকদের শ্রেণী সচেতন হয়ে উঠতে হবে। লেনিনের মতে এই শ্রেণী সচেতনতা শেষ পর্যন্ত শ্রমিক শ্রেণীকে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য রাষ্ট্র ক্ষমতা দখল করার সংগ্রাম চালাতে অনুপ্রেরণা যোগায়। মার্ক্স বলেছেন, চূড়ান্ত শ্রেণী সচেতনতার দিকে এগিয়ে যাওয়ার জন্য শ্রমিক শ্রেণীকে মতাদর্শগতভাবে সংগ্রাম চালাতে হবে। মতাদর্শগত সংগ্রাম চালাতে গিয়ে শ্রমিক শ্রেণীকে একটি বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি, ওয়ান আউটলুকের অধিকারী হতে হয়। শ্রমিকদের শ্রেণী সচেতন ও বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির অধিকারী করে গড়ে তোলার জন্য মার্ক্সবাদে দীক্ষিত একটি রাজনৈতিক দলের প্রয়োজন। এই যে তাদের কিভাবে মতাদর্শকে আদর্শভাবে চালিত করতে গেলে কি করতে হবে, তাদের একটা রাজনৈতিক দলের প্রয়োজন। এই দল গড়ে উঠবে সর্বাপেক্ষা শ্রেণী সচেতন জঙ্গি সর্বহারাদের নিয়ে। বুর্জোয়াদের সঙ্গে মতাদর্শগত সংগ্রাম পরিচালনা করতে গিয়ে সর্বহারা শ্রেণীর রাজনৈতিক দলটি কৃষক, পাঁতি বুর্জোয়া এবং বুদ্ধিজীবীদের বুর্জোয়া চিন্তাধারা থেকে মুক্ত করার চেষ্টা করবে। কিন্তু মার্ক্সবাদীদের মতে শ্রেণী সংগ্রামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর হল রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করা। শ্রেণী সচেতন সর্বহারাদের একথা উপলব্ধি করতে হবে যে শোষক শ্রেণী রাষ্ট্রযন্ত্রের সহায়তা তাদের শোষণ ব্যবস্থা অব্যাহতভাবে চালিয়ে যেতে সক্ষম। তাই অবস্থা অনুসারে তাদের রাজনৈতিক ধর্মঘট, বিক্ষোভ প্রদর্শন, পার্লামেন্টের নির্বাচনে অংশগ্রহণ কিংবা বিপ্লবের মাধ্যমে বুর্জোয়াদের হাত থেকে রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিতে হবে। সর্বহারা শ্রেণীর এই রাজনৈতিক সংগ্রাম পরিচালনার দায়িত্বে থাকবে সর্বহারা শ্রেণীর রাজনৈতিক দলের হাতে। এরূপ সংগ্রাম ক্রমে ক্রমে বিপ্লবী সংগ্রামে পরিণত হতে বাধ্য, কারণ বুর্জোয়া শ্রেণী রাষ্ট্রশক্তিকে নিজেদের কুক্ষিগত রাখার জন্য তাদের অধীনস্থ সশস্ত্র বাহিনীর সাহায্যে সর্বহারা শ্রেণীর রাজনৈতিক সংগ্রামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। শ্রমিক শ্রেণী যতদিন না পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্রকে পরাজিত ধ্বংস করতে সমর্থ হবে, ততদিন পর্যন্ত শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। কিন্তু পুরাতন রাষ্ট্রযন্ত্রকে পরাজিত ও ধ্বংস করাটাই যথেষ্ট নয়, শ্রমিক শ্রেণীর পক্ষে নিজস্ব রাষ্ট্রযন্ত্র গড়ে তোলা আবশ্যক। পুঁজিপতি শ্রেণীর পরাজয়কে সম্পূর্ণ করার এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক শ্রেণী শোষিতের মোকাবিলা করার জন্য প্রয়োজন হয় সমাজতান্ত্রিক রাষ্ট্রের। এরূপ রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার নয়, বরং সমাজতান্ত্রিক গঠন কার্যের সহায়ক। এরূপ রাষ্ট্রের সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার ফলে উৎপাদনের উপাদানগুলির উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। সুতরাং শ্রেণী সংগ্রামের ফলে চূড়ান্তভাবে শোষণহীন সমাজের প্রতিষ্ঠা সম্ভব। গুরুত্ব দেখো,
শ্রেণী ও শ্রেণী সংগ্রাম সংক্রান্ত মার্ক্সীয় তত্ত্বের ঐতিহাসিক গুরুত্বকে কোনো মতেই উপেক্ষা বা অস্বীকার করা যায় না। মার্ক্স এঙ্গেলস তথা মার্ক্সবাদীরা ঐতিহাসিক বস্তুবাদী নিরিখে সমাজ বিকাশের ধারাটিকে বিশ্লেষণ করে শ্রেণী সংগ্রাম সম্পর্কে যে সিদ্ধান্ত উপনীত হয়েছেন তার সত্য থেকে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ যেসব বাস্তব ও বহিঃশক্তি ইতিহাসের গতি প্রকৃতিকে এতকাল নিয়ন্ত্রণ করে এসেছে, শ্রেণী সংগ্রামের চূড়ান্ত নিষ্পত্তির পর তারাই সাধারণ মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং তখন থেকে মানুষ সম্পূর্ণ সচেতনভাবে নিজেদের ইতিহাস রচনা করবে বলে মার্ক্সবাদীরা দাবি করেন। ঈশ্বর আজকে এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।